এই জায়গাটা চিৎকার করতে, ওটায় কথা বলতে পারেন তো? আজকের এই সভার প্রিয় সভাপতি শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য, মঞ্চে উপস্থিত ভাই সঞ্জয় সিং, শ্রীমতী ভারতী ঘোষ, আমাদের এই হাওড়া সদর সাংগঠনিক জেলার সমস্ত প্রাক্তন বরিষ্ঠ নেতৃবৃন্দ এবং আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমার সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, একটা নির্দিষ্ট যুগ সন্ধিক্ষণে এক বিশেষ পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত বিভিন্ন জায়গায় এই তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির দাবিতে সভা সংগঠিত করেছে। আজকে হাওড়া জেলায় সভা। আমরা আপনাদের কাছে এসেছি নতুন কোনো বার্তা নিয়ে নয়। আমাদের এই জেলার একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে। স্বাধীনতা সংগ্রামের সময় এই হাওড়া জেলায় একদিকে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস আন্দোলন চালিয়েছিল, একইভাবে এই হাওড়া জেলার মাটিতে যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি সমান্তরালভাবে তাদের বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল। লক্ষ্য ছিল একটাই, ব্রিটিশের অত্যাচারের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করে দেওয়া। হাওড়ায় বিভিন্ন নির্বাচনের সময় হাওড়ার মানুষ তাদের রাজনৈতিক সচেতনতার প্রমাণ দিয়েছেন। হাওড়ার বিভিন্ন নির্বাচনে মানুষ তার একটা মৌলিক সিদ্ধান্ত নিয়েছেন। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সারা দেশ জুড়ে আওয়াজ উঠেছিল, জব তক সুরজ চাঁদ রহেগা ইন্দিরা তেরা নাম রহেগা। ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে সেদিন কংগ্রেসের নেতারা বলেছিলেন, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, উগ্রপন্থার বিরুদ্ধে ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের স্বাভিমান রক্ষা করতে আপনারা হ্যালো 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 আমাদের এই হাওড়া সদর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। তিনি হাওড়ায় যেদিন প্রথম নির্বাচনী প্রচারে এলেন, সেদিন এসে বললেন, নিঃশেষে প্রাণ যে করেছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নিঃশেষে জীবন দান করেছেন ইন্দিরা গান্ধী, তাই ইন্দিরা গান্ধীর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে, ইন্দিরা গান্ধীকে সম্মান জানাতে আপনারা আমাকে হাত চিহ্নে ভোট দিন। সেদিন হাওড়ার রাজনীতির কার্যত মিথ। সিপিআইএম প্রার্থী সমর মুখার্জি 84,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সীর কাছে। পরের ইতিহাস প্রত্যেকের জানা। ব্যক্তি বনাম সংগঠনের লড়াইয়ে প্রিয়রঞ্জন দাসমুন্সী জয়ী হয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বারের জন্য তার বিজয় পতাকাকে তিনি হাওড়ায় তুলে ধরে রাখতে পারেননি। আবার পুনরায় ক্ষমতায় এসেছিল সিপিআইএম। পশ্চিমবঙ্গের রাজনীতি একটা মৌলিক পরিবর্তনের রূপ ধারণ করল 2008 সালে। সিপিআইএম এর অত্যাচারের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে মনে করলেন এবার যাবার সময় এসেছে, তখন কার্যত যাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন ছিল
যাদের বিরুদ্ধে বিজেপির আন্দোলন ছিল, কংগ্রেসের আন্দোলন ছিল, তারা তৃণমূল নামক রাজনৈতিক দলটায় সম্পৃক্ত হয়ে গেল। 2011 সালের নির্বাচন মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, পশ্চিমবঙ্গের 40,000 বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না, বেলিলিয়াস রোড বেনারস রোডের চেহারা পরিবর্তন করে দেওয়া যাবে না, দাসনগরে নতুন কোনো শিল্প আসবে না, নতুন কোনো ভারী শিল্পের সম্ভাবনা তৈরি হবে না। মানুষ জানতেন হাওড়ার অর্থনীতিকে যে একটি বিশেষ কারখানা নিয়ন্ত্রণ করত, সেই গেস্টকিন উইলিয়ামসের দরজার তালাও এই সরকার খুলতে পারবে না। কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন। মানুষ ভোট দিয়েছিলেন একটা উদ্ধত্তের বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছিলেন নীতিহীনতার বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছিলেন প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে, মানুষ মুক্তি চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে রাস্তায় নামবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি মিটিং করব, মিছিল করব, ধর্ণা দেব, বন্ধ করব। এই অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে। আমি নির্বাচনে অংশগ্রহণ করব যদি সংখ্যাগরিষ্ঠতা পাই। আমি বিনা বাধায় পঞ্চায়েতে বোর্ড গঠন করব, সমিতিতে বোর্ড গঠন করব, জেলা পরিষদে আমাদের প্রার্থীরা মিটিং এ সোজা হয়ে দাঁড়িয়ে জেলা সভাধিপতির বিরোধিতা করবে। এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ক্ষমতায় এনেছিল। কিন্তু আজ পরিবর্তিত পরিস্থিতি। পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন একটা সাংবিধানিক প্রক্রিয়া চলেছে। নির্বাচন কমিশন তারা এসআইআর করছে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ, সারা ভারতবর্ষে ভোটার লিস্টের শুদ্ধিকরণ চলেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরো 11টি রাজ্যে এই এসআইআর চলেছে। কোথাও কোনো সংঘর্ষ নেই, কোথাও কোনো আত্মহত্যা নেই, কোথাও সরাসরি একটা সাংবিধানিক সংস্থাকে কদর্য ভাষায় আক্রমণ নেই। কোথাও নির্বাচন কমিশনের কোন অধিকারীকে শারীরিকভাবে নিগ্রহের ঘটনা নেই। কি করছে নির্বাচন কমিশন? এটা বিজেপির কোন প্রতিষ্ঠান নয়, নরেন্দ্র মোদী পরিচালিত কোন সংস্থা নয়, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য নির্বাচন কমিশন নয়। যে নির্বাচন কমিশনের বোমা ফেটে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে একজনের পা উড়ে গেলে বলে যে সামান্য একটা চকলেট বোম ফেলেছে। যে নির্বাচন কমিশনের আমাদের কলকাতা শহরের ডেপুটি মেয়র মীনা পুরোহিতকে শারীরিকভাবে নিগৃহীত করে তার ইভিএম বক্স ভেঙে দিয়ে ক্যামেরাগুলো ভেতরে ভেঙে দেবার পরেও আজকে কোনো অভিযোগ গ্রহণ করে না, সেই নির্বাচন কমিশন নয়। ভারতবর্ষের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি তৈরি করেছে। আজ থেকে ঠিক 25 বছর আগে যখন পশ্চিমবঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতো, কেউ আক্রান্ত হতেন, আজকে পুলিশের ব্যর্থতা নিয়ে যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কেউ প্রশ্ন করতেন, উনি ড্রয়ার খুলে কাগজ বার করে দেখিয়ে দিতেন বিহার উত্তরপ্রদেশের পরিসংখ্যান। আর আজকে বিহার উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি। একটু আগে ভারতীদি বলছিলেন আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, রামকৃষ্ণের বাংলা, সারদা দেবীর বাংলা। আজকে আমরা বাংলা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি, এই নির্বাচনে আপনাদেরই সেটা স্থির করতে হবে। আজকে বিহারের নির্বাচন হলো হাই ভোল্টেজ নির্বাচন। কাস্টিজম ইজ এ সোশ্যাল রিয়ালিটি ইন বিহার। কোন সংঘর্ষ নেই, বাইক বাহিনী নেই,
থান কাপড় বিতরণ নেই, বাড়িতে শ্রাদ্ধের উপকরণ রেখে যাওয়া নেই, ভোট পরবর্তী হিংসা নেই, নির্বাচনে জেতার পরে আর জেডির কর্মীদের বাড়ি ভাঙার ঘটনা নেই, নির্বাচনে জয়লাভের পর কোন কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে জেসিবি মেশিন দিয়ে বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দেবার ঘটনা নেই। মানুষ ভোটে অংশগ্রহণ করেছে, ফলাফল দেখেছে, সেই ফলাফলকে সেখানকার মানুষ গ্রহণ করে নিয়েছে। বিহারে এসআইআর চলল, বিহারের ক্ষমতায় এনডিএ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিজেপি সহযোগী আরজেডি সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে। আজকে সেখানে কোনো হেল্প ডেস্ক ভেঙে দেবার ঘটনা নেই সরকারি দলের পক্ষ থেকে, সেখানে কেউ আক্রান্ত হয়নি। নির্বাচনে স্বাধীনভাবে প্রত্যেকে প্রচার করেছে, মানুষ তার রায় দিয়েছে। 11টি রাজ্যে কেন কোনো সংঘর্ষ নেই? কারণ আমাদের বুঝতে হবে, আমরা যারা হাওড়াবাসী, আমরা আমাদের অতীত ঐতিহ্য হারিয়েছি। যে বেলেলিয়াস রোডকে একদিন সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো, সেখানে আজকে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। আজকে যদি সিঙ্গুরের টাটার গাড়ির কারখানা হতো, নতুন করে বেনারস রোড, বেলেলিয়াস রোডের পুনরুজ্জীবন ঘটতে পারত। কিন্তু সিপিআইএম এর অদূরদর্শিতা, তৃণমূলের হঠকারী আন্দোলন একটা ভুল বার্তা দিয়েছে সারা ভারতবর্ষের শিল্পপতিদের কাছে, দেশের বাইরে সেই বার্তা পৌঁছে গেছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। যেখানে শিল্প ধ্বংস করে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্টরি সাইন দেখাতে পারেন, যেখানে একটা কারখানা বন্ধের দরজায় তালা লাগিয়ে দিয়ে রাজ্যের নেতারা আজকে নিজেদের ঔদ্ধত্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে পারে, তারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করতে পারে, আবির খেলতে পারে, সেখানে আর যাই হোক নতুন কোনোদিন কোনো বিনিয়োগ আসতে পারে না। আমরা তো আমাদের অতীত ভুলে গেছি। এই জেলার মানুষকে কি পরিস্থিতি তৈরি হয়েছে আজকে পশ্চিমবঙ্গের, সারা পশ্চিমবঙ্গের সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গিয়েছে। একদিন যারা এই পশ্চিমবঙ্গকে নাপাক বলে, অপবিত্র বলে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন যে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। যে কমিউনিস্ট পার্টি একদিন ভারতবর্ষকে 28টা টুকরো করে, ছোট ছোট করে ভেঙে টুকরো করে দিয়ে তারপর ব্রিটিশের কাছে তাকে ডমিনিয়ন স্ট্যাটাস দেবার আবেদন জানিয়েছিলেন, তাদের মুখপত্র পিপলস ওয়ারে প্রকাশ করেছিলেন, আজকে তারা দাঁড়িয়ে এখানে বিরোধিতা করছেন। যে মুসলমানরা একদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন হিন্দু মুসলমান কোনো পৃথক জাতি একসঙ্গে থাকতে পারে না, আমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র চাই, আর সেই রাষ্ট্র তৈরি হয়েছিল পাকিস্তান। পাকিস্তান নামে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না, কোনো নেশন ছিল না। 1937 সালের আগের জিন্না আর 1937-এর পরের জিন্নাকে কারা তৈরি করেছিল? জিন্না চিঠি লিখছেন নেহরুকে যে হোয়াট মিস্টার করমচাঁদ গান্ধী ইজ ডুইং, হি ইজ মিক্সিং রিলিজিয়ন উইথ পলিটিক্স। যে জিন্না কোনোদিন মুসলিম লীগের প্রথমে তিনি সদস্যতা নেননি, সেই জিন্না এসে বললেন
ডেকে নিয়ে এসে বলছেন যে আপনাকে কালকে পদত্যাগ করতে হবে, কারণ দীর্ঘ 14 বছর শাসন করবার পরেও এরা তৃণমূল একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। কোন গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কোনো সুখকর অবস্থান নয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এটা মেনে নিতে হচ্ছে। যারা এই দেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা এই দেশকে ভাগ করেছিল, যারা স্লোগান দিয়েছিল হঁসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দু যারা গণভোটের মধ্যে দিয়ে সিলেটকে ছিনিয়ে নিয়ে, যারা দিনের পর দিন একটার পর একটা সীমান্ত পার করা আক্রমণ চালিয়েছিল, আজকে সেই দেশের মানুষ ভারতবর্ষে আসবে কেন? আজকে আপনারা ভেবে দেখুন, 1971 সাল শ্রীমতী ইন্দিরা গান্ধী চিন্তায় পড়ে গিয়েছিলেন যে আমি কি সিদ্ধান্ত নেব, দেশের বিরোধীরা আজকে আমার সঙ্গে কিভাবে সহযোগিতা করবে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগে পূর্ব পাকিস্তানে অমানবিক অত্যাচার, 30 লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছে। যশোর ক্যান্টনমেন্টে 1.5 লক্ষ মহিলা পাওয়া গেছে 14 থেকে 40 বছর পর্যন্ত, গণধর্ষণের পরে যাদের স্তন পর্যন্ত কেটে ফেলা হয়েছিল। এই অত্যাচারের বিরুদ্ধে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেবেন 71-এর যুদ্ধে, তখন বিরোধীদের তিনি খুব একটা বেশি সঙ্গে পেয়েছিলেন প্রথম দিকে, সে কথা বলা যায় না। গিয়েছিলেন সকালবেলা অটল বিহারী বাজপেয়ীর কাছে। 40 মিনিট আলোচনার পর যখন শ্রীমতী গান্ধী বেরোচ্ছেন, তিনি অটলজির দিকে তাকিয়ে বলে গিয়েছিলেন, আমি এসেছিলাম একজন নেতার সঙ্গে কথা বলতে, কিন্তু আজকে কথা বলে বেরিয়ে যাচ্ছে একজন স্টেটসম্যানের সঙ্গে। সেদিন অটল বিহারী বাজপেয়ী সমালোচিত হয়েছিলেন। ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন, বলেছিলেন নেশন ফার্স্ট, দেশের প্রয়োজনে আমরা কোনোদিন আজকে সরকারের পাশ থেকে সরে যাব না। কিন্তু একবার ভেবে দেখুন, যে শ্রীমতী গান্ধী বাংলাদেশের জন্ম দিলেন, যে শ্রীমতী গান্ধী পুনরায় পাকিস্তানকে ভেঙে বাঙালি জাতিসত্তাকে সামনে রেখে আরেকটা রাষ্ট্রের যিনি জন্ম দিয়ে গেলেন, আজকে জন্মানোর সঙ্গে সঙ্গেই তারা হিন্দু বিতাড়ন শুরু করে দিল সেখানে। আজকে সেই বাংলাদেশ যেটা 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল খান সেনার হাতে, পাকিস্তানি সেনার হাতে, শুধু হিন্দু মারা যায়নি, অগণিত মুসলমানও সেখানে খুন হয়েছিল, মুসলমানের সংখ্যা ছিল সেখানে বেশি। আজকে তারা সেটা ভুলে গিয়ে শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরিতে 70,000 বইতে আগুন লাগিয়ে দিল। আজকে ওপার বাংলার দিকে তাকান, এই যারা বুদ্ধিজীবী চিত্র পরিচালক আছেন, যারা এদিক থেকে ওদিকে যান আর যারা ওদিক থেকে এদিকে লোক ধরে নিয়ে আসেন, যারা বলেন আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, আমরা তো দুজনই বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় কবিতা লিখি, বাংলায় আমরা ছবি করি, আজকে সেই বাঙালিরা কোথায়? রাস্তায় কোনো মোমবাতির মিছিল নেই, কোনো প্রতিবাদ নেই। বাংলাদেশি একজন চিত্র তারকা নতুন দেখছি বিভিন্ন সময় অভিজাত মঞ্চে তার উষ্ণ উপস্থিতি, জয়া হাসান একবারও প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ওপার বাংলার অত্যাচারকে কেন্দ্র করে?